ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-8 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। 6 বছর আগে এক মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী হত্যা মামলায়, আর সেই ব্যক্তির জানাজা পড়িয়েছিলেন খোদ তার ছেলেই। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে 4 মাসেই হয়েছে 2000-এরও বেশি মামলা, গ্রেপ্তার হয়েছেন 12,000 মানুষ। তাদের মাঝে এমন ব্যক্তিও আছেন, সাবেক মন্ত্রী আছেন, এমপি আছেন, ব্যবসায়ী এবং পুলিশও। আবারও আছেন নিরপরাধ থেকে শুরু করে একেবারে মৃত ব্যক্তি পর্যন্ত। মামলা সরিয়ে নিতে দাবি করা হচ্ছে লাখ লাখ টাকা। গড়ে উঠেছে গ্রেপ্তার বাণিজ্যের চক্র, যে চক্রের হোতা অসাধু আইনজীবী, পুলিশ, রাজনৈতিক নেতাকর্মী, এমনকি একই পরিবারের পিতা পুত্র চক্রের টার্গেট টাকাওয়ালা মানুষ। এই ফাঁদ কারা পাচ্ছেন? এর থেকে বেরোবারই উপায় বা কি? এই চক্রের লাগামই বা কে টানবে? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের রাজকাহনে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে দিয়ে শুরু করি। খোদ আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে, মানবতা বিরোধী অপরাধ, হত্যার বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। কারা এই ব্যবসা করছেন? যেই চক্রের কথা আমরা শুরুতে বলছিলাম, সেই চক্রের তালিকা বেশ দীর্ঘ। সেই চক্রে পুলিশ যেমন আছে, রাজনৈতিক নেতাকর্মী আছেন, এমনকি একই পরিবারের বাবা ছেলে তারা মিলে নতুন ব্যবসা শুরু করেছেন এবং সেই ব্যবসা হচ্ছে মামলায় ফাঁসিয়ে দেওয়া। আপনার নামে হঠাৎ করে একদিন মামলা হবে, আপনাকে ফোন করে জানানো হবে যে আপনি মামলার আসামি, আপনি একটা নির্দিষ্ট বড় অঙ্কের টাকা আপনার কাছে চাওয়া হবে, এরপর বলা হবে সেই টাকা না দিলে আপনার সেই মামলা কোনোভাবেই আপনার নাম থেকে সরানো হবে না। কারা করছেন এই ফাঁদ? কেনই বা করছেন? কিসের প্রশ্রয় করছেন? এত শক্তি কোথায় পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে মামলা বাণিজ্য বুঝবার জন্য আমাদের আর্থসামাজিক বাস্তবতাটা গোড়ায় ফিরে যেতে হবে। এমন একটা সমাজে বাস করছি যেখানে ধরেন 40 থেকে 45 লক্ষ শিক্ষিত বেকার রাস্তায় আন্দোলন করছে, কাজের জন্য নেশায় জড়িয়ে যাচ্ছে, অপকর্মে জড়িয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটছে। এই বিশাল জনগোষ্ঠীকে অ্যাড্রেস করবার যে জায়গাটা ছিল, সেটা পলিটিক্যাল পার্টি, সাকসেসিভ গভর্নমেন্ট অফ দ্য টাইম যারাই ছিলেন তারা সবাই ব্যর্থ হয়েছেন। আমাদের একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা ছিল, যে এই ইউথ পপুলেশনের বেনিফিট নেবার একটা সুযোগ তৈরি হয়েছিল এবং এই সুযোগটা এখন আসলে ডিক্লাইনিং টাইমে চলে যাচ্ছে। 2040-এর পরে এই অপরচুনিটি আমাদের আর থাকবে না, এটা ফেল হয়েছে। সেকেন্ড একটা ক্রাইসিস হচ্ছে এখানে বাংলাদেশে পলিটিক্যাল পার্টিস যারা আছে, লার্জলি বড় দুইটা দল, তাদের পার্টি ফান্ডিংয়ের কোনো কাঠামো গড়ে ওঠে নাই। এই জন্য দেখবেন যে রাজনৈতিক দল কিভাবে পরিচালিত হবে, তারা সভা সমাবেশ কীভাবে করবে, তাদের আয় ব্যয়ের খরচ কোত্থেকে আসবে, এই পুরো জায়গাটাতে দেখবেন একটা অপরিষ্কার একটা জায়গা আছে। যদিও নির্বাচন কমিশনের আইন মেনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অ্যানুয়াল রিটার্ন জমা দেন, তারপরে হচ্ছে আপনার নির্বাচনের পরে প্রার্থীরা একটা টাকার খরচের জমা দেন, যেটা আউট অ্যান্ড আউট বলতে পারেন 1000% হলো মিছা কথা আর কি, অ্যাবসলিউটলি। ওইটা ওই দলের নেতাকর্মীরাও জানে যে 15 লাখ টাকায় পোস্টারটা হয় না, আর দলগুলোও জানে যে তার অ্যাকাউন্টে 1.5-2 কোটি টাকা আসছে। এটা একটা একটা হালকা জিনিস আর কি, বায়বীয় জিনিস। তো এই পলিটিক্যাল ফান্ডিংয়ের জায়গাটাও আমাদের নির্বাচনী বিধিমালা, আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে আভ্যন্তরীণ সংস্কার, এর প্রত্যেকটা জিনিসের সাথে জড়িয়ে আছে। তৃতীয় বিষয় দেখেন যে বাংলাদেশে তরুণ অর্থনীতিবিদদের যে রিসার্চ, তারা আমাদেরকে বলেছেন যে এই দেশের সবচেয়ে বড় কর্মসংস্থানের যোগান দেয় হচ্ছে সিঙ্গেল এন্টিটি হিসাবে রাজনৈতিক দল। বড় দুইটা দল লার্জলি 40 থেকে 50 লক্ষ মানুষের রুটি রুজি, কর্মসংস্থান, খাওয়া দাওয়া, চলাফেরা, মেনটেন্যান্স, এটা তারা মেনটেন করে। হিউজ এই নাম্বারটা। এবং এরকম একটা বেকারত্বের সমাজে কোনো না কোনোভাবে বেঁচে থাকার একটা লড়াই আছে। এটা আপনি কোনো এক পক্ষকে দায় দিতে পারবেন না যে সে দায়ী, তিনি দায়ী। এটা একটা ফ্যাক্টস, একটা রিয়ালিটি, যে রাজনৈতিক দলগুলো যেটা করে, এটা করতে গিয়ে দেখবেন কিছু কিছু পেশাকে, কিছু কিছু জায়গাকে কখনো ফর্মালাইজ করে না বিজনেস। দেখবেন বর্জ্য ব্যবস্থাপনা, আপনি 30 বছর আগে যেখানে দেখবেন যে বর্জ্য যেভাবে কালেক্ট করতো, নিয়ে আবার একটা বড় রাস্তার মাথায় ফালাই দিত, আবার একটা বড় গাড়ি আইনে আবার একটা চৌমাথায় ফালাইতো, এই একই প্রসেসে দেখবেন এখনও বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে। এবং বড় বড় রাজনৈতিক দলগুলো লোকাল নেতাদেরকে আপনার পদস্থ করে দায়িত্ব দেয়, এই রাস্তা তোমার, এই রাস্তা তোমার, এই রাস্তা তোমার, তুমি টাকা উঠাবা। সিটি কর্পোরেশনের
বলে দিচ্ছে 150 টাকা করে, আপনি 200 টাকা করে উৎসব মামলার ফাঁদের রাস্তাও কি তার মানে বড়রা কেউ দেখিয়ে দিচ্ছে? ওইটাতে আসতেছি। তাহলে দেখেন কিছু কিছু কাজ কখনো ফর্মালাইজ করছে না, তার ভিতরে দেখবেন যে নেটের ব্যবসা, ডিশের ব্যবসা, ফুটপাত, ফেরিওয়ালা, এই যে টোটাল স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, এই জিনিসগুলো যে রাষ্ট্রের পক্ষ থেকে ফর্মালাইজ করা দরকার ছিল সেটা করা হয়নি। এই রাজনৈতিক দলগুলোরই আরেকটা ইনকামের জায়গা হচ্ছে মামলা ব্যবসা, এবং এর সাথে যোগ হয়েছে খুবই অল্প বেতনভুক্ত কনস্টেবল, পুলিশের এসআই, সাব ইন্সপেক্টর। একটা পুলিশ সদস্যকে রাষ্ট্র কত টাকা বেতন দেয়? 11,000 টাকা বেতন দেন আপনি তাকে। এই রাষ্ট্রে সিপিডি বলছে যে 2 জন বাচ্চা সহ 4 জনকে ন্যূনতম প্রাণী সাপেক্ষে বেঁচে থাকতে 60,000 টাকা লাগে। শুধু আপনি প্রাণীর মতো বাঁচবেন, যে আপনার থাকা, খাওয়া, ভাড়া, একটু স্বাস্থ্যসেবা, এটা মিলায় আপনার 60,000 টাকা খরচ আছে। তো সেখানে আপনি একজন পুলিশ সদস্যকে যখন 11,000 টাকায় রিক্রুট করেন, এবং এই লোকটা চাকরিটা পেতে যখন আরও 20 লাখ টাকা, 25 লাখ টাকা ঘুষ বাণিজ্যে ইনভলভ হয়ে যায়, এই মানুষটা তখন কিভাবে চলবে? তার নিজের পরিবার আছে, বাবা মা আছে, একান্নবর্তী পরিবার, গ্রামে টাকা পাঠাতে হয়, রোগবালায় ব্যাপার স্যাপার আছে। তার মানে তো এই না যে আমি একটা অবৈধ পন্থা অবলম্বন করব, আমি একটি চক্র গড়ে তুলবো। চক্রটা হয়ে যাবে। পেটের ক্ষুধা যেটা হয় না আপনার, ক্ষুধা আপনাকে চক্রে আটকে ফেলবে। আমি এই বাস্তবতাটা সব মিলায় হচ্ছে যে আপনার এই মামলা বাণিজ্য, যে চক্রের কথা আপনি বলছেন। আমাদের নিজেদেরও একটি আজকে ডিবিসি রিপোর্ট আপনি নিশ্চয়ই দেখছিলেন, আমরা হেডলাইনে বলছিলাম জুলাই অভ্যুত্থানের পর ঢালাও আর ভুয়া মামলার ছড়াছড়ি। এমন অনেক মামলা আছে যে এই মামলায় আহত ব্যক্তি তিনি নিজেই আসলে মামলার বাদীকে, আসামিকে কেউ কাউকে চেনেন না, বাদী আসামিকে চেনেন না, আসামিও বাদীকে চেনেন না। তাহলে এই মামলাগুলো কোর্টে তুলছেন কারা, এবং এই মামলাগুলোর কারণে আসলে এই ফাঁদের কারণে মামলার মেরিট হালকা হচ্ছে কিনা? অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। আচ্ছা দেখুন, এইসব মামলার কারণে জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু অনেকটা স্থিমিত হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এতগুলো হত্যাকাণ্ড হলো, এবং তার আগেও গত 15 বছর ধরে যেসব গুম, খুন, হত্যাকাণ্ড হয়েছে, ঢালাও মামলা হয়েছিল, সেগুলো আমরা জানি, গাইবে মামলা হয়েছিল, এবং যারা এইসব অপরাধের সাথে সম্পৃক্ত ছিল, মানে এই ধরনের কাজগুলো গণহারে মামলা যারা তৈরি করেছিল সরকারের পক্ষ থেকে বা সরকারের বিভিন্ন এজেন্সি, আমরা আশা করেছিলাম তাদের বিরুদ্ধে একটা সঠিক এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। হয়তো দু একটা জায়গায় হয়েছে, অসংখ্য মামলাগুলোর ব্যাপারে এখনও আমরা সুরাহা করতে পারি না। আমার ভাই জয়নুল আবেদিন সাহেব প্রত্যেক দিনে তো উচ্চ আদালতে এইসব নিয়ে এখনও লড়াই সংগ্রামের মধ্যে আছে, এবং সমস্ত মামলা এখনও উনি যাকে বলে যে অব্যাহতি দেওয়া, এইসব সেগুলো পুরোপুরি করতে পারে না। হয়তো উনি বলবেন সেসব কথা, কিন্তু এবারকার প্রত্যেকটা ঘটনার সঠিক মামলা দায়ের করা এবং সত্যিকার অর্থে যারা এইসব হত্যাকাণ্ডের পেছনে সম্পৃক্ত তাদেরকে মামলার আওতায় আনা প্রথম দিকে ছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে দেখছি কয়েক মাসে হাজারে হাজারে লাখো লোকের নামে মামলা হয়ে গেছে। যারা এই মামলাগুলোর মধ্যে ধরেন আইনশৃঙ্খলা বাহিনীর তো অনেকেই ছিল, সেটা আমরা জানি এবং দেখেছি, বা সরকারের মধ্যে যারা মন্ত্রীরা সম্পৃক্ত ছিল। এখন দেখা যাচ্ছে এইসব মামলাতে সাধারণ নাগরিকরাও সম্পৃক্ত হয়ে যাচ্ছে। একটি হত্যা চেষ্টা মামলায় 180 জন আসামি হয়েছে। আপনি 180 জন বলছেন, 500 জন আসামি আছে, এবং আরো অনেকেই, হ্যাঁ, 100, 150, 200, 250, 300। এবং এইখানে দেখা যাচ্ছে অনেক নিরীহ সাংবাদিকদের সম্পৃক্ত করা হচ্ছে, অনেক প্রশাসনিক কর্মকর্তা যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদেরকে সম্পৃক্ত করা হচ্ছে, অনেক রাজনৈতিক দলের নেতা কর্মী, সাধারণ মানুষ, ব্যবসায়ী, তাদেরকে সম্পৃক্ত করা হচ্ছে। তাতে হয়েছে কি, টোটাল মামলাগুলো হালকা হয়ে যাচ্ছে। এবং এত মাস হয়ে গেল, একটা মামলা চার্জশিট হয়েছে, সেটা কি কারো দৃষ্টিতে আসছে না? আসবে না কেন? সরকার কি চলতেছে? আমার তো মনে হয় সরকারই চলতেছে না।
আমি বলেছি যে সরকার তো পথ হারিয়ে ফেলেছে। আমাদের আইন মন্ত্রণালয় বলেন, বিভিন্ন এজেন্সি বলেন, আপনি বলেন 6 মাস হয়েছে একটা মামলা চার্জশিট হয়েছে। সেদিন তো দেখলাম ওয়ার্ড ট্রাইব্যুনালের যেটা আইসিটি, সেখানে বিচারকরাও তো তারা তো অসন্তুষ্টি প্রকাশ করেছে যে আমরা অর্ডার দিচ্ছি সেগুলো কার্যকরী হচ্ছে না, বা ওখানে যে ইনভেস্টিগেশন টিম আছে তারও নাকি প্রসিকিউশন টিম আর হচ্ছে ইনভেস্টিগেশন টিম, সেখানেও সমন্বয় নাই। একইভাবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বলেন বা পিআইবি যেটা বলেন, পিবিআই, সেখানেও দেখছে অনেক ঘাটতি। তাহলে কেউ যদি আমরা কাজ না করি এইসব জায়গায়, তো এই বিচার বিভাগ কাজ করবে। তারপরে এই যে আপনি বলছেন হয়রানি, এটা মানে আমি তো মনে করি যে বাংলাদেশে এটা আর একটা নতুন কি বলা যায় এটাকে, এটা তো আমি কে এটাকে থামাবে? হ্যাঁ, কাউকে না কাউকে তো থামাতে হবে, সেই দায়িত্ব নিশ্চয়ই কাউকে না কাউকে নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে কোনো নিরীহ ব্যক্তিকে আমরা হয়রানি করব না। হ্যাঁ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এইসব দায়িত্বে আছেন আইনশৃঙ্খলা বাহিনী, তারা নানানভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে। আপনারই কথা সূত্র ধরে আমি একটু প্রশ্ন করতে চাই অ্যাডভোকেট জয়নুল আবেদীন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক যখন বলছে আমরা কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি করব না, তেমনি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিগত শাসনামলে অনেক গায়েবী মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত যেমন এই সরকার নিয়েছে, তেমনি কিন্তু এখন 5 আগস্টের পরবর্তী সময়ে অনেককেই কিন্তু নিরপরাধ অনেককে আসামিও করা হয়েছে। আবার যারা খুব সুস্পষ্টভাবে আসামি, যাদেরকে আমরা চিনি, যদি উদাহরণস্বরূপ আমি ওবায়দুল কাদেরের নামটাও বলতে চাই, তিনি সরাসরি হয়তো গণঅভ্যুত্থানের সাথে জড়িত ছিলেন, তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার মানে কি আমরা সঠিক বিচার নিশ্চিত করতে পারছি না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার পাশে দুইজন সহ আলোচকবৃন্দ, শুভেচ্ছা জানাচ্ছি এই গভীর রাত্রে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে। দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন এবং আজকে যে বিষয়বস্তু, এই যে দেশ জাতি আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে কথাগুলো বললেন যে গায়েবী মামলায় শত শত লোক আসামি হচ্ছে, আবার প্রকৃত লোকেরা আসামি হচ্ছে না। দেখুন, এই মামলাবাজ কিন্তু আমি এই সরকারকেই বলবো না, মামলাবাজ শুরু হয়েছে ফ্যাসিস্ট সরকার যারা পালিয়ে গিয়েছেন ওই আমল থেকে। একটি ঘটনা ঘটেই নাই, অথচ সেই ঘটনাকে কেন্দ্র করে দেখা গেছে যে 5,000 লোক আসামি হয়েছে, তার মধ্যে নামে হয়েছে 2,000 আর বেনামে 5,000। তো এখন সেই সময় যে মামলাগুলো হয়েছে, আমরা কিন্তু প্রাথমিক অবস্থায় এই সরকার আসার পরেই বলেছিলাম যে এই সব যে ভৌতিক মামলাগুলো, যে মামলাগুলোর কোনো অস্তিত্ব নাই, কারণ আওয়ামী লীগ তারা ক্ষমতায় এসেই আপনার 2011 সনের এবং তারও পরে ক্ষমতা এসেই তারা একটা অর্ডিন্যান্সের মাধ্যমে সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়েছে। সেই ধারা থেকেও তো আমাদের বেরিয়ে আসতে হবে। আমি একটু দেখি তো, গতকালকে না পরশু দিন শুনলাম বর্তমান সরকার বলছে যে 2,500 মামলা নাকি রাজনৈতিক হয়েছে, সেটা প্রত্যাহার করবেন। তো আমার জানা মতে, দাদা বলেছে যে আমি এগুলো নিয়ে যুদ্ধ করে যাচ্ছি, আমার জানা মতে লক্ষ লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং হাজার হাজার মামলা হয়েছে এইরকম গায়েবী মামলা। তাহলে 2,500 মামলা উঠালে কি আপনার এই গায়েবী মামলাগুলো কত বছর লাগবে প্রত্যাহার করতে? কোনোদিনই প্রত্যাহার হবে না।
সেটা কি খানিকটা সদিচ্ছার অভাব বলেও আপনি মনে করেন? অবশ্যই, কারণ দাদা বলছেন, আমি তার সাথে একমত যে সরকার কি আদৌ চলছে কি চলছে না, এটা এখন আমাদের বিচার বিশ্লেষণ করতে। আবার এই সরকার কিন্তু এটিও বলেছে এই মামলাগুলো তদন্তের সময় পর্যালোচনা করা হবে। একটু শেষ করতে দেন, আমি একটু শেষ করে নেই। এখন বিষয়টি হচ্ছে যে এই সময় যে মামলাগুলো হচ্ছে, এই মামলাগুলো কোথায় করছে? এই মামলাগুলো কিন্তু সেই একই থানায় করছে এবং ওই কম্পিউটার টাইপেরই কিন্তু মামলা। আমার তো মনে হয় এই যে স্বৈরাচারের দোসরদের সময় যে সমস্ত লোকেরা আপনার এই সমস্ত দায়িত্ব পালন করত, তারা এখনও ক্ষমতায় বসে আছে এবং বসে যাতে করে সরকার এই যে মামলাগুলোর কথা আমি বলছি, বিগত দিনের যে মামলা মোকদ্দমা এইগুলোর দিকে এবং দেশের প্রকৃত যে ঘটনা ঘটেছে সেইটার থেকে যাতে দূরে রাখা যায়, সেই জন্য এই সমস্ত কর্মকাণ্ড তারা করে বেড়াচ্ছে, যাতে করে মানুষ এই সরকারের উপরও ভীতস্রোত অবস্থার মধ্যে আসে যে আগে আওয়ামী লীগ সরকারও এরকম গায়েবী মামলা করেছে, এই সরকারও তো গায়েবী মামলা করছে। তো সুতরাং এইখানে একটা বড় রকমের একটা ষড়যন্ত্র আমি এখানে দেখছি এবং সেটার জন্য এই সরকারের যে তৎপরতাটা দরকার, আপনি এখনও দেখবেন সরকারের উচ্চ পর্যায়ে কর্তা ব্যক্তিরা যারা আছেন, যারা এই সমস্ত কলকাঠি নাড়েন, তারা কিন্তু সেই আগে সরকারের আমলে কোনো না কোনোভাবে তারা দায়িত্বে ছিলেন। তারা আবার ভোল পাল্টিয়ে এখন আবার এই সরকারের মধ্যে চলে গেছেন এবং এমনও লোক আছে যারা ওই সময়কার মন্ত্রীদের পিএস ছিলেন, এপিএস ছিলেন, তারা বর্তমান যে আমরা যাদেরকে বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছি তাদের আবার পিএস, এপিএস হিসাবে দায়িত্ব পালন করছে। আপনি কাঁঠাল গাছ থেকে তো আম আশা করতে পারেন না, পারেন না। আবার আম গাছ থেকে আপনি কাঁঠাল আশা করতে পারেন না। তো কাজেই আপনাকে চিন্তা করতে হবে যে কাঁঠাল গাছ লাগিয়ে ওই গাছে পানি দিলে পরে ওখান থেকে কাঁঠাল বেরোবে যত্ন নিলে। কিন্তু আমাদের প্রবলেমটা হচ্ছে সেইখানে যে আমরা আসলে রাজনৈতিকভাবে এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করছি না এবং করছি না বলেই আমার মনে হয় এই সমস্ত ধরনের মামলা হচ্ছে, এই ধরনের মামলা হচ্ছে। এবং শেষ কথাটা যেটা আমি দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যে রাজনীতিতে দেশ চালানো যেমন খুব একটা সহজ ব্যাপার নয়, সুতরাং একজন ব্যুরোক্রেট দ্বারা সমস্ত দিকে রাষ্ট্র চালানো খুব একটা সহজ ব্যাপার। আপনি যে কথা বলছিলেন এই সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন তারা আসলে ঠিকভাবে কাজ করছেন কিনা সেটা নিয়ে একটি প্রশ্ন আছে। আবার খোদ আইন উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ পরিবার ও গোপালগঞ্জের পুলিশ নিয়ে কাজ করা কি সোজা ব্যাপার নাকি? উনি সেই প্রশ্ন করেছেন যে পুলিশ গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল তারা কি তাদের বিচারের প্রতি আগ্রহ দেখাবে কিনা সেটি নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তার মানে প্রশ্নের মানেও আসলে আমরা জর্জরিত হচ্ছি, সবাই সবার দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, কিন্তু সমাধান কেন আমরা খুঁজে বের করার চেষ্টা করছি না। এই জায়গাটিতে আসবো জি-25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে, বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আর একবার আমন্ত্রণ জি-25 ইস্পাত নিবেদিত রাজকাহনে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আর্থিকভাবে যারা সচ্ছল সেরকম ব্যবসায়ীদের নামে এই চক্রটি উদ্দেশ্যমূলকভাবে নানানভাবে মিথ্যা মামলা করছে, আর্থিক চাপ দেওয়া হচ্ছে মামলা প্রত্যাহার করতে। তার মানে সেখানে তো নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় ভূমিকা রাখার কথা ছিল। কিন্তু যেমনটি বলছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন যে এই সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন তারা হয়তো অনেকটাই নিষ্ক্রিয় ভূমিকায় আছেন, আবার তারা অর্থাৎ খোদ আইন উপদেষ্টা যখন বলেন যে আওয়ামী লীগের পরিবার কিংবা গোপালগঞ্জের সেই পুলিশ নিয়ে কাজ করা সোজা ব্যাপার কিনা সেই প্রশ্ন তিনি তুলেছেন। যে পুলিশ গণহত্যাকারীদের প্রধান বাহিনী ছিল তারা কেন বিচারের প্রতি আগ্রহ দেখাবে সেই প্রশ্নও কিন্তু তিনি তুলেছেন। তার মানে আমরা শুধু প্রশ্নবাণী জর্জরিত হচ্ছি, সমাধানের পথে হাঁটছি না। না, আমার মনে হয় যে উপদেষ্টা আসলে চ্যালেঞ্জটা মোকাবেলা করবার কথা বলছেন আর কি। যে চ্যালেঞ্জটা বোঝা দরকার যে আপনার যদি 2.5 লক্ষ 2,60,000 পুলিশ ফোর্স থাকে, তার ভিতরে রাফলি ধরেন 1.5 লক্ষের উপরে হচ্ছে গোপালগঞ্জ ছাত্রলীগের রিক্রুটমেন্ট গত 16 বছরে। তো সেই ফোর্স আমাদের পুলিশ হিস্টোরিক্যালি কখনোই খুব প্রফেশনাল ছিল বলে মনে হয়নি, কিন্তু এত খারাপ ছিল না। গত 16 বছরে যে লেভেলে পুলিশকে পলিটিসাইজ করা হয়েছে, পেশাদারিত্বটাকে এখানে তুলে দেওয়া হয়েছে এবং পুলিশকে নির্লজ্জভাবে দুর্নীতি করার, মামলা বাণিজ্য করবার সুযোগ করে দেওয়া হয়েছে,
এইটা হচ্ছে একটা হিস্টোরিক ঘটনা আমাদের দেশে। সমাধানের কথা আপনি বলছেন, যে সমাধান কি? প্রথমত হচ্ছে যে পুলিশকে মামলা করার এখতিয়ার থেকে উজ্জ্ব করতে হবে। আমরা যারা বাইরে লম্বা সময় ইংল্যান্ডে প্র্যাকটিস করেছি, আমরা দেখেছি যে পুলিশ ইনভেস্টিগেশন করে একটা প্রস্তাব আপনার প্রসিকিউশন সার্ভিসকে দেয় যে তার বিরুদ্ধে এই অবজারভেশন আছে, এই ধারায় মামলা করা যেতে পারে। তখন এই প্রসিকিউশন সার্ভিস, যারা মেইনলি লয়ার আর কি, যাদেরকে আমরা যে পিপি, এপিপি, জিপিএ যাদেরকে বলছি আর কি, এই একটা ইন্ডিপেন্ডেন্ট বডি আছে, তারা তখন মামলার দায়িত্ব নেয়। পুলিশকে তদন্তের বাইরে মামলা করা, এরপরে কোর্ট কাচারিগুলো তো দেখলাম যে লোয়ার কোর্ট তো প্রিটি পুলিশে ডিল করে আপনার স্পেশালি ক্রিমিনাল সেকশনটা, সেই জাজকে গাইড করে কি করতে হবে, কোন মামলার এভিডেন্স, সাক্ষী, এগুলো। তো টোটাল পুলিশিংয়ের জায়গায় রাখতে হবে। ইভেন কোনো দেশ এই মডেলেও গেছে যে গ্রেফতার করা পর্যন্ত পুলিশের কাজ, ইনভেস্টিগেশনের জন্য আলাদা অথরিটি আছে। এবং ধরেন ফ্রান্সের মতো জায়গায় টোটাল ইনভেস্টিগেশন লিড করে হচ্ছে জাজরা করেন। জাজ যিনি ওইটার বিচার করবেন, উনি ওই টোটাল ক্রিমিনাল ইনভেস্টিগেশনটা লিড করেন, কারণ তিনি জানেন যে আসলে কী ধরনের এভিডেন্স দরকার, পাওয়া যাবে কিনা, বিচার করা যাবে কিনা, অথবা যদি এভিডেন্স না পাওয়া যায় টোটালি মামলাটা আর প্রসিড করবে না। তাহলে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে আপনার পুলিশিংয়ে রিফর্ম করতে হবে, আমার জুডিশিয়ারি রিফর্ম করতে হবে। তারপর যদি মিথ্যা মামলা হয়, এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে ইংল্যান্ডের মতো জায়গায় এবং আরও অন্যান্য অনেক দেশে আপনার ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন আছে। যদি কেউ মনে করে থাকে, আইনজীবীরা অথবা ভুক্তভোগীরা, যে আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে ফৌজদারি অপরাধের, এটা আসলে সত্য না, উনি তখন ক্রিমিনাল কেস রিভিউ কমিশনে আবেদন করতে পারবেন। ব্যারিস্টার ফুয়াদ, আমার একটু জানতে ইচ্ছা করছে, যে ব্যক্তিটি একেবারেই নির্দোষ, যিনি আসলে এই গণঅভ্যুত্থানে কোনো ধরনের হত্যার সাথে জড়িত নেই, তার নামে একটি মামলা আছে এবং যারা বা যেই চক্র এই মামলা করেছেন তার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তিনি তার মানে দীর্ঘদিন ধরে আসলে একটা বিনা অপরাধে এক ধরনের শাস্তি পাচ্ছেন, সেটি মানসিক হোক বা যেভাবেই হোক, সেখান থেকে বেরিয়ে তো আসতে পারছেন না। সেখানে আমাদের করার কিছু আছে? দেখেন, মানে রাষ্ট্র দুর্বল হইলে এই ধরনের জুলুম থেকে আপনি হুটহাট বের হইতে পারবেন না। এক্সাম্পল দেই, এখন যে উপদেষ্টা বশির উদ্দিন, আপনার বাণিজ্য উপদেষ্টা, তাকে যখন উপদেষ্টা হিসাবে অ্যাপয়েন্ট করা হয়, তার বিরুদ্ধে মামলা আছে এরকম কিন্তু একটা অভিযোগ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, ওনার ভাই আওয়ামী লীগের রাজনীতি করেন, উনি কখনো রাজনীতি করেন নাই, তাহলে ওনার বিরুদ্ধে মামলাটা কেন হয়েছে? মামলাটা হয়েছে যশোরের যারা খোঁজখবর রাখেন চাঁদাবাজি করার জন্য। একটা বড় বিজনেস গ্রুপ, যেহেতু আওয়ামী লীগের রাজনীতি করে তার ভাই, এইটা বলে যদি 2-4-5 কোটি টাকা আপনি এখানে চাঁদাবাজি করতে পারেন, করলেন আর কি। দ্বিতীয় এক্সাম্পল দেই, এই যে লুৎফুজ্জামান বাবর, একজন এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, পাওয়ারফুল মন্ত্রী ছিলেন। এই মানুষটাও তো একটা মামলায়, মিথ্যা মামলায় গত 13-14 বছর জেল খেটে বের হয়েছেন। তাহলে এখন এই যে গরিব মানুষটার কথা আপনি বললেন, যার পরিচয় নাই, যে এম্পাওয়ার্ড না, আর্থিকভাবে সচ্ছল না, ধনী না, সেই রাষ্ট্রে সে আসলে বিচার থেকে পাবে? এটা চ্যালেঞ্জিং জায়গা। এটার আপনার কোনো অধিকতর গণতন্ত্রায়ন ছাড়া, অধিকতর আইনের শাসন কায়েম করা ছাড়া, অধিকতর সুশাসন কায়েম করা ছাড়া এই জার্নি থেকে আপনি কোনো শর্টকাট বের হইতে পারবেন না। কিন্তু সেই শর্টকাট বের না হতে পারার কারণে আসলে আমরা নিরপরাধীদের শাস্তি দিয়ে দিচ্ছি, সেটিও তো আসলে সেই দায়ভার নিতে হবে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ট্রাইব্যুনাল আসলে এখন কতখানি শক্তিশালী হয়েছে? আমি মামলাগুলোর কথা বলি। জি, সরকার কিন্তু আজ পর্যন্ত কোনো মামলা করে নাই। মামলাগুলোর বাদে হচ্ছে ভিকটিম ফ্যামিলি অথবা তার আত্মীয় স্বজন। আচ্ছা, সেই মামলাগুলো দেখেন একই ধরনের। যাত্রাবাড়িতে এতগুলো ঘটনা ঘটছে, সারা বাংলাদেশের বিভিন্ন জেলার নেতাকর্মীদের আপনি আসামি করতেছেন। বাড্ডার মামলা যদি দেখেন, সারা দেশের নেতাকর্মীরা আছে। উত্তরার ঘটনা দেখেন, আরে নিউ মার্কেটের যে ঘটনাটা হয়েছে, আপনি মন্ত্রী এমপিদের করছেন, হ্যাঁ, পলিসি মেকিংয়ে তারা ছিল, কিন্তু এর বাইরে যে আপনি সাধারণ মানুষগুলোকে করছেন এবং এক একজনের বিরুদ্ধে শোন অ্যারেস্ট দেখাচ্ছেন, এগুলো তো একটা হাস্যস্কর বিষয়। প্রত্যেক দিনেই দেখি শোন অ্যারেস্ট। তারপরে আরও একটা কথা আছে, আমরা আগে বলতাম না প্রতিহিংসার রাজনীতি করেছে আওয়ামী লীগ, এখন মামলাগুলো তো আমরা সেই প্রতিহিংসা দেখছি। একই প্রতিচ্ছবি এই মামলাগুলোতে আমরা দেখছি। ওই সময়ে আমরা বলছি মামলাগুলো বিএনপির উপর আক্রমণ হয়েছে, তাদের পরিবারের উপর আক্রমণ, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের আক্রমণ হয়েছে বা হ্যারাসমেন্ট হয়েছে। সেই মামলাগুলো এখন চালু করছে। এখন আছে 7-8 বছর 10 বছর পরে আসামি কারা?
আসামি করা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা এখন যারা আউট অফ সিন তাদেরকে। তাহলে ওই সময়ে আওয়ামী লীগ যে কাজটা করেছে, এই সময়ে এসে ওই পুরানো কতগুলো মামলা হচ্ছে, সেই মামলাতে আসামি করা হচ্ছে প্রতিপক্ষ রাজনৈতিক নেতাকর্মীদের। এবং সেখানে করতে গিয়ে সমস্তটা বের, আপনি শিক্ষক থেকে শুরু করে ব্যবসায়ী, তারপরে আমলা, তারপরে দেখেন এখানে সাংবাদিক থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়ে যাচ্ছে। এখন এগুলো তো আবার ঘরে ঘরে কান্নার রোল। বিএনপি যেমন 15 বছর কান্নার রোলের মধ্যে ছিল, এখন আমি দেখতে পাচ্ছি প্রচুর ফ্যামিলি এই মিথ্যা মামলায় জড়িয়ে। এখানে মামলাতে যাওয়ার আগেই তো তাকে হয়রানি করছে, টেলিফোন করা হচ্ছে এবং বাদীকে সাজানো হচ্ছে। অনেক আমরা 2টা কেস ইতিমধ্যে দেখেছেন, কয়েকটা লোক এটা নিয়েও ব্যবসা করছে, বাদী সাজাচ্ছে এবং বাদীকে বলা হচ্ছে মামলা করে দেব এবং আমরা আসামি করবা, তুমি কিন্তু আমাকে সাপোর্ট করবা, তার বিনিময়ে তোমাকেও টাকা দেবো। মামলা করে সে আবার ফোন করছে যে তোমাকে এইসব মামলায় দেওয়া হয়েছে, তুমি আমাদের সাথে যোগাযোগ করো। এবং সেটা ছোটো মোটো অ্যামাউন্ট না, ওনাদের ফিসের মতো অ্যামাউন্ট, তার থেকেও আরও বেশি। এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এটা ভয়াবহ। এটা সরকার যদি না থামাতে পারে ইমিডিয়েটলি, একই কথা তো এরাও বলবে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা যে অভিযোগ করছি, তাদেরকে যে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছি, একই অভিযোগ তো বিএনপি বা তার আশেপাশে আমরা যারা আছে আমাদের বিরুদ্ধে একই অভিযোগ। জয়নুল আবেদিন, আপনার ফিসের চাইতেও বেশি টাকা দাবি করা হচ্ছে, তার মানে আসলে আমার তো সেই সক্ষমতা নেই সেই টাকা দিয়ে আসলে এই মামলা প্রত্যাহার করানোর মতন। তাহলে আসলে সমাধানটা কোথায়? এই সরকারের পক্ষে আসলে এত মিথ্যা মামলা কিংবা ঢালাওভাবে যেভাবে আসলে মামলার ফাঁদ পেতে রাখা হয়েছে, সেগুলোকে উইথড্র করা বা সেই সমাধানে যাওয়া কি সম্ভব? সেই সক্ষমতা আছে অন্তর্বর্তী সরকারের? প্রথম কথা হলো, দাদা যত ফি নেয় তার 4 ভাগের 1 ভাগ আমি পাই কিনা সেটা হলো বড় কথা। উনি তো ফিটাকে বড় করে দেখছেন, আমি এটাকে বড় করে দেখছি। আরে এটা প্রতীকী বললাম আর কি। আমি বড় করে আমি ধন্যবাদ জানাই এবি পার্টির যে ব্যারিস্টার সাহেব, ওনাকে। আমরা কিন্তু সবাই এই সমস্যাটা তুলে ধরছি, সমাধানের পথ কেউ খুঁজছে না। উনি আরেকটি কথা বলেছেন যে একজন ব্যবসায়ী বাণিজ্য মন্ত্রী হয়েছেন, তাই তার ভাই করতেন আওয়ামী লীগ। আমাদের এখানে যদি পূর্বের যে এই ভৌতিক মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা, সেইটা যদি এই বর্তমান বৈষম্য বিরোধী সরকার বলেন, তারা যদি এটা বুঝতে পারতেন এবং তারা যদি এটার থেকে আমাদেরকে রক্ষা করতে পারতেন, তাহলে পরে এরকম মামলা খুবই কম হতো বলে আমি মনে করি। এখন যে মামলাগুলো হচ্ছে, সেই মামলাগুলো ধরেন বড় বড় মন্ত্রী সাহেবরা যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দেশের পাচার করেছে, আমরা তো প্রথমেই শুনেছি যে তারা 600 না 700 তারা বাইরে চলে গেছে। তারা কি খালি হাতে গেছে? খালি হাতে যায় না, তারা অধিকাংশ নিয়ে গিয়েছে। এখন মামলা হচ্ছে, দেখবেন যে চুনোপুটিদের মধ্যে বলছে যে আপনার বিরুদ্ধে কিন্তু আপনি আওয়ামী লীগ করতেন, আপনার বিরুদ্ধে মামলা দেব যদি আপনি এই টাকা না দেন, এই টাকা না দেন। কারা করছে এগুলো? যারা একসময় এই সমস্ত কারবার করতেন, তারাই এই একই কাজ তারা করছে। আমি আগেও বলছি, এখনও বলি যে বড় ফেসিস্ট চলে গেছে, কিন্তু যারা ছোট ছোট ফেসিস্ট তারা কিন্তু এই দেশ থেকে এখনও যায় নাই। তারা এখানে বসে এখনও কলকাঠি লড়াচ্ছে। আজকে একটা পত্রিকায় দেখলাম যে যুবলীগ ছাত্রলীগ এখন মাথা জাগিয়েছে, মানে জাগাতে শুরু করেছে। তো এই যে জাগাতে শুরু করেছে, আপনি যদি এদের বিচারের আওতায় যদি আপনি যাদেরকেই আপনি মামলা দিয়েছেন, যদি এদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনার চার্জশিট দিয়ে আপনি যদি বিচার করতে না পারেন, তাহলে এইরকম মামলা আপনার আরো হইতে থাকবে। তার মানে কি আসলে এই চক্রে যারা কাজ করছেন, এই চক্রটাকে আপনাদেরকে
আইডেন্টিফাই করতে হবে। এখন কথাটা হচ্ছে কেবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান সাহেব একটি কথা খুব ভালো বলেছেন যে এইটার সমাধানই হচ্ছে গণতন্ত্র। সেই পথে কি আমরা মানুষ যে 17 বছর আমরা যে ধরেন আমাদের দল বিভিন্ন বিরোধী দল 17 বছর আন্দোলনের একটা বাষ্প বেরিয়েছে হলো 5ই আগস্টে, এটা হলো বাষ্প বলা যায় আর কি। এবং সেই বাষ্পের নির্যাসের ফলে সমস্ত অর্থাৎ এটা স্বৈরাচার শাসক বলবো না ফ্যাসিস্ট সরকার বলবো, ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে। তো এখন কথাটা হচ্ছে যে আপনি আপনার কাছ থেকে আপনাকে আমরা সর্বপ্রকার সাহায্য সহযোগিতা, আমরা বারবার বলছি সব সাহায্য সহযোগিতা আপনাদের করব, যতটা সহযোগিতা দরকার সেটা করব, আপনাদের যা সংস্কার করা দরকার করবেন। ধরেন একটা তত্ত্বাবধায়ক সরকার হলে সেখানে একটা রোড ম্যাপ থাকে যে এই তত্ত্বাবধায়ক সরকারটা 3 মাস থাকবে, তারা 3 মাসের মধ্যে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেইলি ওয়ার্ক ডে টু ডে কাজ করে তারপরে তারা একটা নির্বাচন দিয়ে ক্ষমতার থেকে চলে যাব। এখন কি আপনি বলতে পারেন যে তারা কি সেরকম কোনো রোড ম্যাপ এখনো দিয়েছে? যে শুধুমাত্র একটা বক্তৃতা শুনেছি আমরা আমি একটা প্রধান বা উপদেষ্টার কাছ থেকে একটা বক্তৃতা শুনেছি যে আমরা এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মাঝামাঝি যে কোনো সময় নির্বাচন দিতে পারি। তো যদি আপনি একটা স্পেসিফিক একটা রোড ম্যাপ যদি আপনি ঘোষণা করে দিতেন তাহলে এই যে ফ্যাসিস্টের যারা এখন দোসররা আছে তারা অন্তত বুঝতে পারতো যে আমাদের তো জায়গা হবে না। একটা বিরতি সময় হয়েছে, আমরা আসলে সেই জায়গাটিতেই ফেরত আসতে চাই। এই চক্রের পেছনেও তার মানে ফ্যাসিবাদী যারা ছিলেন তারা এখনো কাজ করছেন কিনা। জি25 পাত নিবেদিত রাজকাহন থেকে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জি25 পাত নিবেদিত রাজকাহনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এই চক্রের পেছনেও বারবার আমরা ফ্যাসিস্টদের হাত খুঁজে পাচ্ছি কিনা, কিংবা এই চক্র যদি দীর্ঘায়িত হতে থাকে সেক্ষেত্রে আমরা আসলে সুষ্ঠু বিচার না করে যারা নির্দোষ তাদেরকে বেশি আসলে তাদের জন্য বিষয়টি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে কিনা। দেখেন, মানে দোষ এক পক্ষকে দিয়ে লাভ হবে না। এটা হচ্ছে রাষ্ট্র কাঠামোর সংকট আছে এখানে এবং সুশাসনের ঘাটতির একটা জায়গা আছে। গত 16 বছরে আমরা দেখলাম যে শুধুমাত্র রাজনৈতিক মিথ্যা মামলা করেছে 1,32,000-এর উপরে। এটার সাথে কিন্তু রাষ্ট্র, সরকার, নির্বাহী বিভাগ সবার সিদ্ধান্ত ছিল, কালেকটিভ জায়গা ছিল। তো মিথ্যা মামলা এবং মামলা দিয়ে হয়রানি করা যদি বন্ধ করতে হয় তাহলে হচ্ছে আপনার নির্বাহী বিভাগের হস্তক্ষেপ লাগবে, যে না আমরা ডিসাইসিভলি এই কাজটা করব না। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা জেলাতে আপনার প্রজ্ঞাপন দিয়ে এসপির নেতৃত্বে কিন্তু মিথ্যা মামলা প্রতিরোধকে অ্যাড্রেস করবার জন্য একটা উপকমিটি করে দিয়েছে এবং সেটা কিন্তু তারা একটা ফাংশন করছে, আবেদন করা, মিথ্যা মামলাকে রিভিউ করা, তারা এটা করছে। কিন্তু এটাকে আসলে একটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে নিয়ে করা দরকার, কারণ এক্সিকিউটিভ ব্রাঞ্চের মধ্যে রেখে যার বিরুদ্ধে অভিযোগ, তদন্ত, মামলা করার ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে তিনি আসলে করবেন না। কদিন আগে দেখলেন যে সাভারে যিনি খুন হয়েছে সেই ছাত্রকে সন্ত্রাসী আখ্যা দিয়ে আপনার চার্জশিট দিয়েছে পুলিশের বিরুদ্ধে মামলা নিচ্ছে না, নিলেও দেখবেন গ্রেফতার করছে না, পালাতে সুযোগ করে দিচ্ছে। অতএব যার বিরুদ্ধে অভিযোগ তার কাছে অভিযোগটা খতিয়ে দেখবার দায়িত্ব দেওয়া যেতে পারে না। তো সেই জায়গাতে একটা ওভারসাইটের জন্য আলাদা বডি করা দরকার। সেখানেও আমরা অনেকটাই পিছিয়ে আছি। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ব্যক্তি স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ কিংবা রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই ধরনের মিথ্যা মামলা বাণিজ্য শুরু হয়েছে সেটি আমরা বলতেই পারি, কিন্তু যারা তদন্ত করছেন তারা কতখানি সুষ্ঠুভাবে এই তদন্ত করবেন? কোনো কিছু কাজ করছে না তো। হ্যাঁ, থানায় কাজ করতেছে না, ইনভেস্টিগেশন টিম কাজ করতেছে না, জুডিশিয়ারি কাজ করতেছে না, প্রসিকিউশন টিম কাজ করতে, সব জায়গায় একটা হজবরল অবস্থা। এদের দেখভাল করারও কেউ নাই। আমরা ইন্টারিম গভর্নমেন্ট বলে তো এটা পার পেয়ে যাচ্ছে আর কি, যে আমরা স্বল্প সময়ের জন্য আসছি। তা আপনি আসার পরে এই যে ফ্যাসিস্ট রেজিমের যে ঘটনাগুলো ঘটেছে একই ঘটনা তো এখনও হয়ে যাচ্ছে। এটা ভয়াবহ না? আপনি জুডিশিয়ারি তাদেরকে ভিক্টিমাইজ করতেছেন, এই পরিবারগুলো তো ধ্বংস হয়ে যাবে যেভাবে আপনি দৌড়ানের উপর রেখেছেন। আসামি করার অর্থটা কি? যে কোনো মুহূর্তে আপনি তাদেরকে গ্রেপ্তার করবেন। তারা তো পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কতগুলো নিরীহ নিরপরাধ, এবং এটার সংখ্যা লাখ ছড়িয়ে গেছে। সরকার এগুলো দেখবে না? আপনি মুখে বললেন যে আমরা নিরীহ লোককে গ্রেপ্তার করবো, নিরীহ লোকের সংখ্যা কি? আপনার পুলিশকে বসে আছে
বিভিন্ন জায়গা থেকে গাইবি টেলিফোন আসতেছে, আমার সাথে যোগাযোগ করেন, ওর সাথে যোগাযোগ করেন, বিএনপির নেতাদের সাথে যোগাযোগ করেন, তারা যেন সবাইকে মুক্তি দিয়ে দেবে, চার্জশিট থেকে অব্যাহতি দেবে, নাম কাটিয়ে দেবে। কেউ কেউ গিয়ে পয়সা করে খরচ করে আবার এফিডেভিট নিচ্ছে বাদীকে, বাদী বলতে যে এদেরকে আমি চিনি না। এই প্রশ্ন একটু করতে চাই অ্যাডভোকেট জয়নাল আবেদীন স্যার, সাংঘাতিক অবস্থা, এগুলো আপনি ভালো পয়েন্ট আজকে রেজ করেছেন। মুক্তি পাওয়া যাচ্ছে কি? দাদা যে কথাটি বলছে আমি ওইটার পুনরাবৃত্তি করতে চাই। আপনার এই স্টুডিও ধরেন বা একটা ইন্ডাস্ট্রি ধরেন, সে একটা ইন্ডাস্ট্রির যদি সবগুলো মেশিনারি যদি সমভাবে কাজ না করে, তাহলে কি সেখানে উৎপাদন ঠিক থাকবে? উৎপাদন থাকবে না। রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি অংশকে সমভাবে দায়িত্ব পালন করতে হবে। আমি মনে করি এটা হচ্ছে না বলেই এই সমস্ত গায়েবী মামলা বলেন বা বিচার বিভাগ বলেন সকলেই পার পেয়ে যাচ্ছে। কাজেই এর থেকে আমাদের সকলকে পরিত্রাণের জন্য এই যাদের উপরে আমরা আস্থা স্থাপন করেছি, এদেশের মানুষ কিন্তু এত আস্থা স্থাপন নর্মালি কোনো সরকারের উপরে এর আগে করে নাই। তার কারণ এই সরকার চোখ বুজে যদি বলে দিনের বেলা রাত, তাহলে মানুষ কিন্তু তাই বিশ্বাস করে, এবং যদি রাতের বেলা চোখ খুলে যদি বলে এখন দিন, তাহলে সেটা বিশ্বাস করে। এত ক্ষমতা আমরা তাদেরকে দিয়ে দিয়েছি এবং এত তাদেরকে বিশ্বাস করেছি, সুতরাং তাদেরকেই এই দায়িত্ব বহন করতে হবে এবং তারা সমভাবে তাদেরকে কাজ করতে হবে। যদি না করে তাহলে পরে এই জাতির ভবিষ্যৎ সম্বন্ধে আমাদের সন্দেহ থাকতে পারে। অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অসংখ্য ধন্যবাদ রাজখানে সময় দেওয়ার জন্য। আমরা সেই প্রত্যাশা রাখতে চাই অপরাধীরা শাস্তি পাক এবং সেই সাথে নিরপরাধ কেউ যাতে এই ফাঁদে না পড়ুক। আজকের মতো বিদায় নিচ্ছি জি25 পাথিমিতিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।